আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার আগে আমরা প্রত্যেক দিন শুরুতে আমরা ওম মন্ত্র 3বার উচ্চারণ করব, করে ক্লাস আমরা শুরু করব সেটা বলেছিলাম। প্রথমে তাহলে আমি একবার ওম মন্ত্র উচ্চারণ করছি, তোমরা সেটা শুনে গিয়ে উচ্চারণ করার চেষ্টা করো, উচ্চারণ করো। আর একটু চুপচাপভাবে বসো। ও ও ও এবারে এই প্রার্থনা মন্ত্রটা আমরা উচ্চারণ করব সবাই একবার। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকলের জন্য একটা প্রার্থনা করা দরকার। তারপরে আমরা এই মন্ত্রটা পাঠ করছি নিজেদের মঙ্গলের জন্য। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। এইটার মন্ত্রটার আমরা তো অর্থ আগের দিন বলে দিয়েছি তো। ঠিক আছে, এখানে দেখো, এই যে তমসো মা জ্যোতির্গময়, কি না আমরা যেন তমসো মানে কি অন্ধকার থেকে যেন আমাদের জীবনযাত্রা যেন জ্ঞানের দিকে হয়। সেই জন্য আজকে আমি তোমাদের, আচ্ছা, আর একটা এই মন্ত্রটা তোমাদেরকে একটু সে বলে দিচ্ছি আজকে। এটাও গিয়ে লিখে নাও। আর এর অর্থটাও গিয়ে তোমরা, হ্যাঁ, এইটা লিখে নাও। এটা ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যঙ্করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এইটা যখন আমরা ছাত্র এবং শিক্ষক, যখন বৈদিক কালে ছাত্ররা যখন গুরুগৃহে শিক্ষা অর্জন করতে যেত, এটা আমাদের বেদের মন্ত্র। বেদে কি এই শান্তি মন্ত্র উচ্চারণ করা হতো ক্লাস শুরু করার আগে। তা ছাত্র এবং শিক্ষক দুজনেই এই মন্ত্র উচ্চারণ করত। এই মন্ত্রের অর্থ কী লেখা আছে? ওম সহনা ভবতু। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। না ভবতু মানে কি? প্রভু আমাদের উভয়কেই, মানে আচার্য এবং শিক্ষককে, অবতু মানে রক্ষা করুন বা পালন করুন। সহনৌ ভুনক্তু, এই লাইনটার অর্থটা কি? সহনৌ ভুনক্তু, তিনি ঈশ্বর যেন আমাদেরকে, শিক্ষক এবং ছাত্রকে দুজনকেই যেন জ্ঞান দিয়ে কি আমাদের পরিপুষ্ট করেন। সেই জন্য আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। সহ বীর্যং করবাবহৈ, এই লাইনের অর্থটা কি? আমরা যেন শিক্ষক এবং ছাত্র উভয় যেন গিয়ে জ্ঞান লাভের জন্য ক্ষমতা অর্জন করি। কারণ কি, আমরা অনেক সময় যে বিদ্যা অধ্যয়ন করতে আসি সেইটা আমাদের বুদ্ধির বোধগম্য হয় না, বা জিনিসটা খুব কঠিন হয়, বা সেই জ্ঞানের প্রকৃত অর্থটা কি সেই সব আমাদের অনেক সময় তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কি সেইটা কি আমরা বুঝতে পারি না। সেই জন্য আমরা যেন জ্ঞান লাভের ক্ষমতা অর্জন করি, মানে যে কোনো যতই কঠিন হোক না কেন, সেই সম্বন্ধে যেন আমাদের অধ্যয়নের জন্য একটা যেন চেষ্টা যেন থাকে, এবং সেই অধ্যয়নটা যেন মানে আহ, এ, প্রস্ফুটিত হয়। তারপর কি বলছে? তেজস্বিনা বধি তমস্তু, মানে কি? আমাদের অধ্যয়ন যেন
দৃপ্ত এবং ফলপ্রসূ হয়। মানে কি, যে অধ্যয়নটা বা যে জিনিসটা পড়াশোনা করলাম শুধু মুখস্থ যেন নয়, না হয়, সেটা যেন আমাদের জীবনেও যেন তার প্রয়োগ করতে পারি। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে না, যে আমরা শিক্ষাকে বহন করছি কিন্তু বাহন করতে পারলাম না। বাহন মানে কি, তাকে হচ্ছে গিয়ে জীবনে কাজে লাগানো। বাহন যেমন হয় না এর, তোমার উম, কার্তিকের বাহন কি, ময়ূর। তাহলে বাহনের কাজটা কি, যে হচ্ছে গিয়ে তার প্রভুকে পিঠে করিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন, মানে বিভিন্ন জায়গা হচ্ছে গিয়ে তাকে ঘোরাতে পারবে, তার বাহনে চড়ে হচ্ছে গিয়ে মানে বিভিন্ন জায়গা যাতে ঘুরতে পারে। সেই রকমভাবে শিক্ষাকে তুমি আগে বহন করে নিয়ে চলছো, মানে মনের মধ্যে তুমি হচ্ছে মুখস্থ বিদ্যা করে ফেলেছো, মুখস্থ করে নিয়েছো, কিন্তু জীবনে হচ্ছে কি সেটা আর কাজে লাগছে না, তাহলে ওটা আর কোনো মানে বিদ্যার কোনো মূল্যই নেই। সেই জন্য বলছি আমরা যেন সেই বিদ্যা অধ্যয়ন করে যেন তা আমাদের জীবনে যেন সেটা ফলপ্রসূ হয়। আর তারপর কি বলছে, মা বিদ্বিষা বহেই, মানে আমরা, আমরা মানে কি শিক্ষক এবং ছাত্র দুজনেই যেন একে অপরের সঙ্গে বিদ্বেষ না করি। বিদ্বেষ মানে কি, অনেক সময় হয় না মতভেদ হয়, শিক্ষক মহাশয় একটা বললে ছাত্র হচ্ছে কি সেটা তার রাজি হলো না, বা তার বুদ্ধিতে বোধগম্য হলো না। সে ছাত্র একটা প্রশ্ন করলো, শিক্ষক মহাশয়ের হলেন, এইরকম অনেক সময় হয় না, তর্ক যুদ্ধ বাকযুদ্ধ হয়, ঝগড়াঝাটি হয়, বা কোনো একটা বিষয় নিয়ে ছাত্র এবং শিক্ষকের মধ্যে মতভেদ হতে পারে তার চিন্তা ভাবনার ভিত্তিতে। সেই জন্য বলছে যে আমরা যে জ্ঞান অর্জন করতে আসি সেইটাতেই যেন আমাদের মন থাকে, আমরা যেন একে অপরকে বিদ্বেষ না করি। মানে ছাত্র যেমন হচ্ছে কি শিক্ষকের উপরে শ্রদ্ধা অবলম্বন করে, আর শিক্ষকের যেন ছাত্রের উপরে বিশ্বাস রাখে আর কি, যে আমার ছাত্ররা যেটা আমি বলছি সেটা তারা গ্রহণ করতে পারবে এবং তাদের সেই ক্ষমতা আছে, মানে একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। আর তারপরে ওম শান্তি শান্তি শান্তি, মানে কি তিনবার শান্তি মন্ত্র উচ্চারণ করছি আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে, স্কুলে, সমাজে, পরিবারে, সব জায়গায় যেন হচ্ছে কি শান্তি বিরাজ করে, তার জন্য আমরা হচ্ছে কি প্রার্থনা করছি। এইটা পারলে মুখস্থ করে নে, এই যে তিনটে তিনটে যে আমি বললাম মন্ত্র, এই তিনটে হচ্ছে মুখস্থ করে নেবে। প্রথমে হচ্ছে কি এইটা, ওমটা তো উচ্চারণ করবে প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন এইগুলো আর দিনে অ্যাটলিস্ট একবার করে, পারলে দুবার করে করবে, সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, তিনবার হচ্ছে গিয়ে ওম মন্ত্র উচ্চারণ করবে ধীরে ধীরে। শ্বাস নেওয়ার সময় ওম বলে শ্বাস নেবে, আস্তে আস্তে করে শ্বাস ছাড়বে, তিনবার করে প্র্যাকটিস করবে। আর এই মন্ত্রটা তারপর উচ্চারণ করবে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, ওম শান্তি শান্তি শান্তি। এইটা, তারপরে এইটা হচ্ছে কি নিজের জন্য প্রার্থনা করো, আমাকে আমি যেন হচ্ছে গিয়ে অসত্য থেকে সত্যের পথে আমাদের যাত্রা হয়। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মাম অমৃতম গময়, ওম শান্তি শান্তি শান্তি। এইটা। আর একটা হলো এই যে এইটা, ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এইটা। এবারে আমরা দেখি কিছু কি কি আছে, আমি আগের বারে কি পড়িয়েছি। হুম, দাঁড়া দেখছি। হ্যাঁ, আমরা কিছু চাণক্যের নীতি বাক্য আমরা কিছু পড়বো এবং সেগুলো ব্যাখ্যা করব। রবীন্দ্রনাথ ঠাকুর এই চাণক্য নীতিবিদ্যা নিয়ে খুব, চাণক্য অনেকগুলো আমাদের জীবনে চলার জন্য বেশ সুন্দর সুন্দর ছোট ছোট সংস্কৃতের শ্লোক লিখেছিলেন, যেগুলো হচ্ছে কি নীতি কথা বলা হয়। সেই নীতি কথা রবীন্দ্রনাথ ঠাকুর খুব প্রশংসা করেছেন, যে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম বা হচ্ছে গিয়ে কোনো সময় বাড়িতে অধ্যয়ন করতাম, তখন আমার খুব ভালো লাগতো এই চাণক্য নীতি পড়তে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই
খুব প্রশংসা করেছেন চাণক্য নীতিতে। চাণক্য নীতিতে খুব উপদেশমূলক কিছু ছোট ছোট সহজ সরল সুন্দর হচ্ছে গিয়ে শ্লোক আছে। তা প্রথমটা যেটা আমরা এইটা দেখতে পাচ্ছ তোমরা তো? হ্যাঁ, এই যে এইটা কি আছে না, বিদ্বত্পঞ্চ নৃপত্বঞ্চ নৈব তুল্যম কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। কি চাণক্য কি বলছে এই নীতি কথাতে? বিদ্ব দয়ব, এটা লিখে নিতে পারো, লিখে নাও। বিদ্বৎপঞ্চ, বয় হস্যই দয়ব, তয় তয় বয়, তারপর হচ্ছে কি অনুস্বার দিতে হবে, চ নৃপৎপঞ্চ নৈব তুল্যম কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। কি বলছে? যে বিদ্বৎপঞ্চ নৃপৎপঞ্চ, বলছে একজন বিদ্বান ব্যক্তি যিনি হচ্ছে খুব পণ্ডিত, পড়াশোনা হচ্ছে কি অনেক বিদ্যা অর্জন করেছে, আরেকজন হচ্ছে কি রাজা, নৃপৎপঞ্চ মানে কি যে একজন রাজা, বলছে তাদের মধ্যে কখনোই হচ্ছে গিয়ে নৈব তুল্যম কদাচন, তাদের মধ্যে কখনোই হচ্ছে গিয়ে তুলনা করা চলে না। একজন বিদ্বান ব্যক্তি আর একজন রাজা, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একজন বিদ্বান ব্যক্তি ও রাজার দুটো আর উম, আর বসে গেছে এখানে, রাজার মধ্যে কখনো তুলনা চলে না। কেন তুলনা হয় না? বলছে বিদ্বান ব্যক্তি শ্রেষ্ঠ রাজার থেকে। রাজা মানে কি তুমি ভাবো যে যারা ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসা বাণিজ্য যারা করে তাদেরকে বলা হয় বৈশ্য, আর যারা হচ্ছে দেশ চালাচ্ছে বা হচ্ছে গিয়ে যারা আগেকার দিনে রাজা ছিল, দেশ শাসন করতো, তাদেরকে বলে রাজা। আর বিদ্বান ব্যক্তি মানে যাদেরকে ব্রাহ্মণ বা যারা পড়াশুনো নিয়ে বিদ্যা অর্জন করছে, বা যারা পড়া মানে স্কুল কলেজে পড়াচ্ছে, ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, বা যারা রিসার্চ করছে কোনো একটা নতুন জিনিস আবিষ্কারের জন্য, তাদেরকে বলে বিদ্বান ব্যক্তি। বলছে এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে না, বিদ্বান ব্যক্তি শ্রেষ্ঠ। কেন? স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। রাজাকে কেবল লোকজন, যে দেশের হচ্ছে কি রাজা সেই দেশের লোক তাকে খাতির করবে, তাকে সম্মান করবে, তার ভজনা করবে। আর কিন্তু যিনি হচ্ছে কি বিদ্বান ব্যক্তি, দেশেও লোকে হচ্ছে কি তার সম্মান করবে, বিদেশে যেখানেই যাবে না কেন তার বিদ্যার জন্য মানুষ তাকে হচ্ছে কি পূজা করে, মানুষ তার সম্মান করে। অতএব জীবনের প্রথম কাজ হলো না কি, পড়াশুনো করতে হবে। ওই জন্য বলেছে না, স্বাধ্যায়নং কি বলে, এ, 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 ছাত্রানাম তপঃ, স্বাধ্যায় ছাত্রানাং তপঃ, মানে ছাত্রদের তপস্যাটা কি না, পড়াশুনো করা। অতএব পড়াশুনোটা করাটাই কিন্তু এখন ছাত্র জীবনের তপস্যা। যেই তুমি তপস্যা যদি বলতে, তপস্যা বলে না, আগেকার দিনে সেই মুনি ঋষিরা ঘর সংসার ছেড়ে দিয়ে সেই কি বলে বনে জঙ্গলে বা হচ্ছে গিয়ে ঠান্ডায় সেই হিমালয়ে গিয়ে সাধন ভজন করত, তপস্যা করত। বলছে ওই রকম তপস্যা হচ্ছে করার দরকার নেই। ছাত্র জীবনে সব থেকে বড় তপস্যা কি না, বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা। অতএব সবসময় হচ্ছে একটা জানার একটা স্পৃহা থাকতে হয়। বলছে না আমার জীবনে খুব কষ্ট, আমার বাড়িতে আর্থিক অনটন আছে, তা আমি কি করে হচ্ছে গিয়ে পড়াশোনা করব, আমার বাড়িতে অসুবিধা আছে। আরে বাড়িতে অসুবিধা থাকলেও স্কুলে যখন আসছো তখন তো আর তোমার বাড়ির সমস্যাটা তোমার বাড়ি আর আর নেই। অতএব যখন স্কুলে আসছো তখন হচ্ছে কি পড়াশোনা করো, মন দিয়ে করো। পড়াশোনা মানে কি সবসময় প্রত্যেক দিন কিছু না কিছু নতুন কিছু জানার একটা চেষ্টা থাকবে, যে আজকে নতুন কিছু শিখলাম, কি শিখলাম সেটা পরে গিয়ে স্কুল থেকে গিয়ে ভাববে যে আজকে নতুন কি কি শিখলাম, নতুন কি কি জানলাম। এই জানার মধ্যে একটা যখন আনন্দ পাবে না, তখন দেখবে তোমার পড়াশোনাটা করতে খুব ভালো লাগবে। এখন পড়াশোনা করতে ভালো লাগে না বেশিরভাগ ছেলেদের, ঠিক আছে, কারণ কি পড়াশোনা একটু কঠিন। কিন্তু কঠিন জিনিসটা তো সহজ হয়ে যায় ধীরে ধীরে, সহজ সহজ তো হবেই। প্রথম দিন যখন তুমি সাঁতার কাটতে নেমেছিলে পুকুরে, প্রথম দিনে তুমি সাঁতার কাটতে পেরেছো? তুমি ঘাটের পুকুরের পাড়ে বা হচ্ছে ঘাটের ধারে হচ্ছে গিয়ে মানে কোনো একটা কিছুকে ধরে পা দিয়ে হচ্ছে গিয়ে জল নাড়াচ্ছ। তারপরে ধীরে ধীরে
4-5 মাস বাদে তারপর তুমি সাঁতার কাটা শিখেছো। যখন তুমি প্রথম হচ্ছে কি সাইকেল চড়া, তোমরা তো সাইকেল চড়তে পারো, তো প্রথম দিনে কি সাইকেল চড়া শিখে গেছিলে? না, একদিনও হয়নি। তাহলে কি ধীরে ধীরে সাইকেল চড়তে গিয়ে সাইকেল থেকে পড়ে গেছো, হাত পা ছড়ে গেছে, কিন্তু তুমি আবার চেষ্টা করতে করতে তুমি এখন ভালো সাইকেল চালাতে পারো। সেই রকম যে কোনো জিনিস শুরুতেই হচ্ছে খুব কষ্ট থাকে, কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে একটা ভালোবাসা তৈরি করতে হয়। যখন একবার ভালোবাসা তৈরি হয়ে যায় না, তখন আর হচ্ছে কষ্ট বলে মনে হবে না। কারণ কি, এই যে সময় আছে, এই সময় তোমাদের কি পড়াশুনোর জন্যই তোমাদের হচ্ছে গিয়ে ভগবান তোমাকে সেই সুযোগ করে দিয়েছে। এরপর যখন হচ্ছে গিয়ে বয়স হয়ে যাবে, তখন শক্তিও থাকবে না, এনার্জিও থাকবে না। তখন তো আর বয়স হয়ে গেলে স্কুলে তোমাকে রাখবেও না, বলবে তুমি এখন হচ্ছে গিয়ে স্কুলে, এখন স্কুলে তো হচ্ছে বাচ্চাদের পড়ানোর জন্য। আর বলে তোমার যখন বলে না আমি পরে যখন 20-25 বছর বয়স হয়ে যাবে তখন পড়াশোনা শুরু করব, তখন আর কোনো স্কুলে ভর্তি নেবে না। অতএব এই সময় হচ্ছে কি কি তোমাদের উপর সংসারের দায়িত্ব নেই, দেশের দায়িত্ব নেই, কোনো কিছুই দায়িত্ব নেই। বাবা মা তোমাদের সব দায়িত্ব নিয়েছে, তাহলে এখন কি দায়িত্ব? না, এখন ভালো করে হচ্ছে কি পড়াশোনা যদি করা যায়, তাহলে ভবিষ্যতে হচ্ছে কি ভালো জায়গায় চাকরি পাবে, ভালো হচ্ছে কি স্যালারি পাবে, তো ভবিষ্যৎটা হচ্ছে কি ভালো হবে। অতএব সেই জন্য আর কি জানার জন্য একটা চেষ্টা করতে হবে। ওই হিউয়েংসনের নাম শুনেছো তোমরা? হিউয়েংসন কে ছিলেন জানো? কেউ বলতে পারবে? জানো না? ইতিহাসে তোমরা পড়োনি হিউয়েংসনের কথা? হিউয়েংসনের নাম শোনোনি? চীন, চীন দেশের নাম শুনেছো? চীন দেশ, ঠিক আছে। সেই চীন দেশ থেকে হিউয়েংসান অনেক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছো? নালন্দার, হ্যাঁ, ঠিক আছে। বৌদ্ধদের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে খুব হচ্ছে কি, তখন আমাদের, আমরা এখন কি বিদেশে পড়তে যাই, আগে বিদেশের লোকের আমাদের দেশে পড়তে আসতো। ওই বিহারে হচ্ছে কি নালন্দা, নালন্দার এখন ধ্বংসাবশেষ আছে। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তখনকার দিনে সব পণ্ডিত, সারা ভারতের পণ্ডিতরা সেই নালন্দা বিশ্ববিদ্যালয়তে পড়াতেন। আর সারা পৃথিবী থেকে লোক আসতো সেখানে পড়তে। অনেক বছর আগে, মনে হয় সব সম্ভবত খ্রিস্টের পূর্বে মনে হচ্ছে, 2,500 বা 2,000 বছর আগে। তখন ওই পাল না কোন রাজাদের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের খুব হচ্ছে কি চারিদিকে সারা পৃথিবীতে নাম ছড়িয়ে পড়ে। তখন হচ্ছে সেখানে অনেক বড় বড় পণ্ডিত ছিল সব, ম্যাথামেটিক্সের, তারপর সংস্কৃতজ্ঞ, তারপর আর্যভট্ট, বরাহ মিহির, এরা মনে হয় সব এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিল, শিক্ষক ছিলেন। হিউয়েন ভারতের ওই প্রাচীন শাস্ত্র অধ্যয়ন করার জন্য, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে কি অধ্যয়ন করার জন্য চীন দেশ থেকে হেঁটে ভারতবর্ষে এসেছিলেন। তুমি ভাবতে পারো, এখনকার দিনে তো হচ্ছে কি আমরা কি করি, না কোনো জায়গায় যেতে গেলে ট্রেন আছে, ফ্লাইটে করে বা জাহাজে করে আমরা বিদেশ চলে যেতে পারি। কিন্তু আগেকার দিনে তখন তো আর হচ্ছে কি কোনো জাহাজ ছিল না, এরোপ্লেন ছিল না, তারপর হচ্ছে কোনো ট্রেনও ছিল না। তো একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া তখনকার দিনে হাঁটা ছাড়ার কোনো পথ ছিল না। তো হিউয়েনসাং চীন থেকে ওই হিমালয় পর্বত অতিক্রম করে তারপরে বিহারে এসে ওই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বুদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে গিয়ে পাঠ করেছিলেন। তার মানে দেখো একটা মানুষের কতটা হচ্ছে কি জ্ঞানের স্পৃহা থাকলে, কত কষ্ট করে কোন দেশ থেকে কোন দেশে এসে তখন বিদ্যা অর্জন করেছে। তা সেই জন্য বলছি যে, আবার মাইকেল ফ্যারাডের নাম শুনেছো? মাইকেল ফ্যারাডের নাম শুনেছো না? তা ও শোনোনি? ও মাইকেল ফ্যারাডে হচ্ছে, তিনি তার বাড়ি ছোটবেলা হচ্ছে কি তার বাড়িতে এত গরিব ছিল যে তার স্কুলে হচ্ছে কি যাওয়ার মতো পয়সা টয়সা ছিল না। মাইকেল ফ্যারাডে ছিল কি একজন আহ, স্যার হাম্পি ডেভিড বলে মনে হচ্ছে, সম্ভবত আমার নামটা ভুলে যাচ্ছি, কোনো একজন বিজ্ঞানী ছিল। তার ল্যাবরেটরিতে হচ্ছে গিয়ে ওই কি বলে, ল্যাবরেটরিতে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে। অ্যাসিস্ট্যান্ট মানে কি, তাকে হেল্প করার জন্য, যেমন অনেক সময় থাকে না হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন রকম ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বা হচ্ছে গিয়ে তোমার অনেক সময় সেই যারা 4th গ্রেডের হচ্ছে স্টাফ থাকে না, সেরকম এই ফ্যারাডেও তখন হচ্ছে কি ওই ডেভিডের হচ্ছে গিয়ে কি বলে ল্যাবে হচ্ছে গিয়ে ওই ল্যাবের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। কিন্তু সেই মাইকেল ফ্যারাডে
তিনি ওই কিছুই তো বুঝতো না, কিন্তু তিনি হচ্ছে এক্সপেরিমেন্ট দেখে দেখে তার জানার আগ্রহ ছিল, থাকতে থাকতে এক্সপেরিমেন্ট দেখতে দেখতে তিনি হচ্ছে কি না ওই ইলেকট্রিসিটি, বিদ্যুতের হচ্ছে কি আবিষ্কার করেন। তা ভাবো, সে হচ্ছে কি কোনো প্রথাগত হচ্ছে কি স্কুলে গিয়ে কোনো হচ্ছে কি বিদ্যা বা ডিগ্রি অর্জন করেনি, অথচ একজনের হচ্ছে গিয়ে ওই ল্যাবরেটরিতে তাকে সাহায্য করার জন্য থেকে সেখান থেকে সে বড় বিজ্ঞানী হয়েছিল। সেই জন্য জানার প্রতি বা জ্ঞানের প্রতি একটা বড় আকর্ষণ থাকা দরকার, না হলে হচ্ছে কি হয় না। কারণ কি, জ্ঞান হচ্ছে কি তোমাকে জীবনে অনেক এগিয়ে নিয়ে যাবে। জীবন হচ্ছে কি আমাদের বুদ্ধিটাকে পরিমার্জিত করতে গেলে হচ্ছে কি বিদ্যার চর্চা দরকার। ওই জন্য বিদ্যা না হলে হচ্ছে হয় না। আরেকটা তোমাদের শ্লোক দেখাচ্ছি, দাঁড়া, এখানে আছে কিনা দেখছি আমি। আর দেখো এই যে একটা জিনিস দেখো, এই যে বলছে বিদ্যার বা জ্ঞানের হচ্ছে কি তোমার প্রশংসা করছে চাণক্য, কি বলছে না, জ্ঞাতিভির ব্যন- জ্ঞাতিভির ব্যন্টতে নৈব চৌরে নাপি ন নীয়তে দানেন না ক্ষয়ং জাতি বিদ্যারত্ন মহাধনম। বলছে বিদ্যাকে একটা অমূল্য রত্ন বলছে। কি বলছে রত্ন কেন? যে রত্নটা যারা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা জ্ঞাতিরা আছে তারা কেউ ভাগ করে নিতে পারে না। বিদ্যা এমন একটা জিনিস কেউ চুরিও করে নিতে পারবে না তোমার কাছ থেকে। আর বিদ্যাটা এমন একটা জিনিস, তুমি যখনই হচ্ছে কি লোককে দেবে, তুমি ধরো যা কিছু পড়েছো সেইটার সম্বন্ধে যদি ভালো করে জ্ঞান অর্জন করতে চাও, তাহলে সব থেকে বড় কি বলো তো, সেই যে বিষয়টা তুমি পড়েছো সেইটা দিয়ে তুমি অন্য একজন তোমার ভাইকে বা পাড়ার কোনো বন্ধুকে সেইটা হচ্ছে কি বোঝাও। তাহলে দেখবে তুমি যেটা পড়েছো সেটা পড়াটা ভালো করে হলো কি না, নিজে পড়ে হয় না, যখনই তুমি লোককে পড়াতে যাবে তখনই তুমি হচ্ছে কি ভালো করে শিখতে পারবে। ওই জন্য টিচিং বলা হয় বেস্ট লার্নিং। সেই জন্য কি বলেছে, যদি বিদ্যা মানে তুমি যেটা অর্জন করেছো তুমি যদি লোককে দিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে কি কমে যাবে না, সেটা কিন্তু বাড়তে থাকে। আর বাকি যা কিছু হচ্ছে কি ধনরত্ন আছে, তোমার ধরো প্রচুর টাকা পয়সা আছে, চোর চুরি করে নিতে পারে, সরকার নিয়ে নিতে পারে, দেশের রাজা নিয়ে নিতে পারে। তারপর ধরো হচ্ছে ওই অনলাইনে এখন সব দেখছি অনেক ফ্রড হয়, তোমার অনলাইনে হচ্ছে কি তোমার টাকা চুরি হয়ে যেতে পারে। বা হচ্ছে কি তোমার কাছে যা কিছু রত্ন থাকবে বা যা কিছু জিনিস থাকবে সেইগুলো হচ্ছে কি অন্যরা চুরি করে নিতে পারে। কিন্তু বিদ্যা হচ্ছে কি এমন একটা রত্ন যেটা তোমার কাছ থেকে কেউ কখনো হচ্ছে গিয়ে নিতে পারবে না, সেটা তোমারই একমাত্র। আর এই বিদ্যা যদি তুমি অন্যকে দান করো, মানে ধরো তুমি যেটা পড়লে অন্যকে হচ্ছে কি যদি শেখাও, তাহলে হবে কি তোমার হচ্ছে কি সেই বিদ্যাটা আরও হচ্ছে কি ভালোভাবে জানা যাবে। অতএব এইগুলো দেখো, চাণক্য হচ্ছে কি বিদ্যার সম্বন্ধে বিদ্যার স্তুতি করছে, প্রশংসা করছে। আর একটা এই যে দেখো, আরেকটা মন্ত্র বলছি, আরেকটা শ্লোক বলছি। কি বলছে মানে পড়াশুনোর যে হচ্ছে গিয়ে প্রশংসা করছে। নাস্তি বিদ্যা সমম চক্ষুঃ, নাস্তি সত্য সমম তপঃ, নাস্তি রাগম দুঃখম নাস্তি, নাস্তি রাগ সমম দুঃখ, নাস্তি ত্যাগ সমম সুখম। কি বলছে না, নাস্তি বিদ্যা সমম চক্ষুঃ, এইটুকুর অর্থ কি, যে বিদ্যার সমান চক্ষু আর নেই। আমরা চোখ দিয়ে কি দেখি? চোখ দিয়ে তো জগৎকে বিভিন্ন রকম লোককে দেখতে পাই। চোখ যদি বন্ধ করে দিই তাহলে কিছু দেখতে পারবে না। সেই চোখ দিয়ে কি আমরা সেই যে সারা জগৎকে দেখছি, ঠিক আছে? বলছে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক আছে না? আর হচ্ছে কি চোখ দিয়ে আমরা কি জগতে সব কিছু বিভিন্ন বস্তুর আকার দেখছি, বিভিন্ন জিনিসকে দেখতে পাচ্ছি, বিভিন্ন জিনিসের রং কি দেখতে পাচ্ছি। কান দিয়ে কি শুনছি না, কারোর কথা শুনতে পাচ্ছি। জিভ দিয়ে কী করি আমরা হচ্ছে কি ওই কোনো একটা খাবার খেলে তার টেস্ট কি, সেটা মিষ্টি না টক না ঝাল না কি আছে না, সেটা অনুভব করতে পারি। তারপরে আমাদের কি শরীরে যে এই ত্বক ইন্দ্রিয় আছে কিসের জন্য? না গরম ঠান্ডা শক্ত কঠিন এইসব জিনিস বোঝার জন্য। আর একটা আছে কি গন্ধ, নাক দিয়ে আমরা গন্ধ পাই কোনো জিনিস ভালো না খারাপ গন্ধ, খাবারটা খারাপ নষ্ট হয়ে গেছে না ভালো আছে, সেগুলো গন্ধ পাই না। বলছে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে ওই জগতের সব জ্ঞান আহরণ করার জন্য। আর একটা হচ্ছে কি আমাদের জ্ঞান কি না, আমরা যে বিদ্যা অর্জন করেছি সেটা আরেকটা আমাদের চক্ষু। বিদ্যা হলো আমাদের ষষ্ঠ চক্ষু। এই যে বলছে বিদ্যার সমান চক্ষু নাই, মানে যদি পড়াশুনো করো তাহলে তুমি জগতের সব কিছুকেই ঠিক ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে, জানতে পারবে।
অতএব বলছে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় কি, না আমাদের জ্ঞান বা আমরা যে বিদ্যা অর্জন করছি সেই বিদ্যাটা আমাদের একটা, আর একটা হচ্ছে কি যেন নয়ন। ওই তোমরা কখনো দেখেছো শিবের মাথা আর একটা হচ্ছে কি চোখ আঁকা থাকে, কখনো দেখেছো? শিব ঠাকুরের ছবি দেখেছো? শিব ঠাকুরের ছবি দেখেছো? শিব ঠাকুরের দুটো চোখ থাকে আমাদের মতো, আর মাঝখান থেকে একটা হচ্ছে কি আরেকটা চক্ষু এঁকে দেওয়া থাকে কখনো, ও আড়াআড়ি ভাবে, কখনো খেয়াল করে দেখেছি কিনা এইভাবে। এই মাথের যেমন যেখানে আমরা হচ্ছে কি কপালে হচ্ছে কি ফোঁটা লাগাই, ওখানে একটা শিব ঠাকুরের মাথা হচ্ছে কি একটা চোখ আঁকা থাকে। সেইটা চোখের অর্থটা কি বলতো, যে ওই জ্ঞান চক্ষু, বিদ্যার চোখ। মানে আমরা হচ্ছে গিয়ে যে আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞান হচ্ছে কি আমাদের কাছে যেন একটা চোখের মতো, কারণ সেই জ্ঞান বা বিদ্যার দ্বারা আমরা জীবনে অনেক কিছুই সমস্যা সমাধান করতে পারি। অতএব জ্ঞান অর্জন করতে হবে। আর কি বলছে, সত্যের সমান তপস্যা নেই। আমরা আগে একদিন বলেছিলাম যে সত্য কথা বলতে হবে, সেই সত্য কথার সমান হচ্ছে গিয়ে তপস্যা, আর কিছু নেই। আর রাগ বা ক্রোধের সমান দুঃখ নেই। জীবনে সব থেকে কষ্ট কি, রাগ, কারোর প্রতি রেগে যাওয়া, সেটার সমান হচ্ছে কি দুঃখ, আর কিছু নেই। আর কি বলছে, ত্যাগের সমান সুখ নেই। ত্যাগ মানে কি, এই যে ত্যাগ মানে কি, ধরো পড়াশোনা করতে গেলে ত্যাগ করতে হবে। ত্যাগ মানে কি, ধরো পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে। সারাদিন যদি আমরা খেলাধুলো করি তাহলে পড়াশোনা করবো কি করে? অতএব খেলাধুলোর সময় একটা ফিক্সড টাইমে খেলাধুলো করতে হবে, আর বাকিটার সময় কি করে পড়াশোনা করতে হবে। ওটা হচ্ছে কি ত্যাগ করবো মানে কি, ধরো আমরা এখনকার দিনে মোবাইল চলে এসছে, মোবাইলে হচ্ছে কম সময় দেব, টিভি কম দেখব, কি করব, সেইগুলো না করে কি করে পড়াশোনা করব। অতএব ত্যাগ মানে কি, এখানে ত্যাগ অর্থে কি ছাত্রদের, তোমাদের ক্ষেত্রে ত্যাগের অর্থটা কি, যে পড়াশুনো বাদ দিয়ে অন্য যা কিছু কাজকর্ম আছে, এই হচ্ছে কি টিভি দেখা, গান শোনা, গল্প করা, আড্ডা দেওয়া, খেলাধুলো সময় নষ্ট করে দিলে হবে না। এইগুলোকে পরিমিত করে, ত্যাগ করে কি করতে হবে না, পড়াশোনা করতে হবে। স্কুলে যেটা দিয়েছেন মাস্টারমশাই সেইগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তাহলে দেখবে ধীরে ধীরে হচ্ছে কি পড়াশোনা করতে ভালো লাগবে। আর একবার হচ্ছে কি যদি ভালো লেগে যায়, তারপর দেখবে তোমাকে আর কাউকে বলতে হবে না, শিক্ষককে বলতে হবে না, বাবা মাকে বলতে হবে না, তোমাকে বলতে হবে না, তুমি নিজেই হচ্ছে কি পড়াশোনা করতে বসবে। কারণ জানার মধ্যে একটা আনন্দ আছে, সেই আনন্দ যারা পেয়েছে তারাই হচ্ছে গিয়ে ঠিক ঠিক হচ্ছে গিয়ে বলতে পারবে। অর্থাৎ যতক্ষণ আনন্দ পাচ্ছ না, ততক্ষণ পড়াশোনাটা খুব কঠিন, কষ্ট। অতএব চেষ্টা করো যাকে হচ্ছে গিয়ে পড়াশোনাটাকে আনন্দের পর্যায়ে নিয়ে যেতে পারো। অতএব চেষ্টা করলে ধীরে ধীরে হচ্ছে গিয়ে সব হবে। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, তাহলে তোমরা এবারে আসতে, তোমাদের অন্য ক্লাস আছে আবার। আমি এখানে বন্ধ